আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে গত ক্লাসে আমরা বস্তুর তরঙ্গের কোনো একটা বস্তুর তরঙ্গ ধর্মের পরীক্ষামূলক প্রমাণ পড়েছিলাম। এরপর আমরা আরও একটি টপিক পড়েছিলাম, সেটি ছিল বোরের সাদৃশ্য নীতি। তো আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে লুই ডি ব্রোগলির সমীকরণ, যেখানে বিজ্ঞানী লুই ডি ব্রোগলি বলেছিলেন যে ইলেকট্রনের মতো অতিশয় ক্ষুদ্র যে কণাগুলো আছে, সেই কণাগুলোর বা সেই বস্তুগুলোর সাধারণত কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম আছে। তাহলে বিজ্ঞানী লুই ডি ব্রোগলি বলেছেন যে ইলেকট্রনের ন্যায় অতিশয় যে ক্ষুদ্র বস্তু আছে তাদের কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম বিদ্যমান, এবং সেটি উনি গাণিতিকভাবে প্রমাণ করেছেন। তো আমরা এখানে লুই ডি ব্রোগলির যে সমীকরণটি পড়ব সেটা আসলে ইলেকট্রনের ক্ষেত্রেই, বা ইলেকট্রনের যে কণা এবং তরঙ্গ উভয় ধর্মে বিদ্যমান, অর্থাৎ ডুয়েল নেচার আছে, সেটি আমরা এই ক্ষেত্রে পড়ব তোমাদের সিলেবাস অনুযায়ী। তার আগে একটি কথা বলি, সেটি হচ্ছে গত লেকচারে বস্তুর তরঙ্গের যে পরীক্ষামূলক প্রমাণ যেটি আমরা পড়েছিলাম, ডেভিসন এবং গারমারের পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু আমরা দেখেছিলাম যে একটা উত্তপ্ত ফিলামেন্ট থেকে যে ইলেকট্রন নির্গত হয়, সেই ইলেকট্রনকে আমরা নিকেল ক্যালাসে প্রতিফলিত করে একটা সংগ্রাহকে জমা করে, এবং সেই সংগ্রাহকে যে ইলেকট্রন জমা হচ্ছে সেই জমাকৃত ইলেকট্রনের একটা সিগন্যাল কিন্তু আমরা গ্যালভানোমিটার দেখতাম। এরকম একটা ইনস্ট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্ট আমরা দেখেছিলাম। যা হোক, তো গ্যালভানোমিটারের যে কার্ভ পাওয়া যেত ইলেকট্রনের সংগ্রহের ফলে, সেই কার্ভের অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে একটা ইলেকট্রনের তরঙ্গের যে মান বা তরঙ্গ দৈর্ঘ্যের যে মান, সেটি এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের অনুরূপ হয়। যেহেতু এক্স রে রশ্মির কণা একটা আলোক রশ্মি, এবং আলোর যেহেতু কণা এবং তরঙ্গ উভয় ধর্মে আছে, সেই জন্য ইলেকট্রনেরও কণা এবং তরঙ্গ ধর্ম উভয়ই আছে। এবং বিজ্ঞানী নিলস বোর ও সমারফিল্ড, নিলস বোর এবং নিলস বোরের স্টুডেন্ট ছিলেন বা শিষ্য ছিলেন বিজ্ঞানী সমারফিল্ড, এই দুজন বিজ্ঞানী কিন্তু ইলেকট্রনের যে কক্ষপথ বা উপকক্ষপথ আবিষ্কার করেছিলেন। তো এনারা কিন্তু ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করেছিলেন। পরবর্তীতে 1924 সালে বিজ্ঞানী লুই ডি ব্রোগলি ইলেকট্রনের কণা ধর্মের পাশাপাশি এক্স রে রশ্মির মতো তরঙ্গ ধর্মেরও ব্যাখ্যা দেন। ওকে, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন সাধারণত, যদি আমরা বলি যে এটা একটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চতুর্পাশে প্রথমে প্রথম কক্ষপথ থাকে, এরপর থাকবে দ্বিতীয় কক্ষপথ, এরপর এরকমভাবে তৃতীয় কক্ষপথ থাকবে। তো ইলেকট্রন এই যে একটা বস্তু বা কণা, এটি কিন্তু এই প্রথম কক্ষপথে যে ইলেকট্রন দুটি থাকে, সেই ইলেকট্রনগুলো কিন্তু একটি মাত্র তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে চলাচল করে। এরকম একটি মাত্র তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে, এখানে তরঙ্গ শীর্ষ, এই পাশে তরঙ্গ শীর্ষ, এই দুটি মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য। আবার দ্বিতীয় কক্ষপথে যারা থাকে তারা দুইটি তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে, দুইটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে তরঙ্গাকারে চলাচল করে। এরকম দেখো, এক্ষেত্রে আমার একটু মিস্টেক হয়েছে। এখানে একটা তরঙ্গ শীর্ষ, ঠিক আছে, এখানে একটা তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গ শীর্ষ দুটো মিলে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর এখানে একটা তরঙ্গ শীর্ষ, এখানে একটা তরঙ্গ শীর্ষ, এই দুটো মিলে এখানে একটি ল্যামডা। তাহলে এই যে দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন করে তারা দ্বিতীয় কক্ষপথে আবর্তন করে। তাহলে প্রথম কক্ষপথের ইলেকট্রনগুলো আবর্তন করে একটি মাত্র পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে, পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, দ্বিতীয় কক্ষপথেরগুলো দুটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, তৃতীয় কক্ষপথেরগুলো তিনটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। তাহলে বিজ্ঞানী ডি ব্রোগলির
ধারণা অনুযায়ী ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে বা উপবৃত্তাকার কক্ষপথে এভাবে পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে আবর্তন করতে থাকবে। যে কক্ষপথের নাম্বার যত, সেই কক্ষপথে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেই কয়টি, অর্থাৎ প্রথম কক্ষপথে একটি, দ্বিতীয় কক্ষপথে দুইটি, তৃতীয় কক্ষপথে তিনটি, এরকম আর কি। যা হোক, দেখো এখানে কিছু ব্যাখ্যা আছে, বর্ণনা আছে যে বিজ্ঞানী নিলস বোর ও পরবর্তীকালে সমারফিল্ড উভয় ইলেকট্রনকে চার্জযুক্ত কণারূপে গণ্য করেন, কিন্তু ইলেকট্রনের কণাধর্মের সাহায্যে কিছু বৈশিষ্ট্য সঠিক ব্যাখ্যা দেওয়া যায় না। যেমন ইলেকট্রনিক মাইক্রোস্কোপ যে তৈরি করা হয়েছে সেখানে কিন্তু ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে ব্যবহার করেই করা হয়েছে। তো তরঙ্গ ধর্মের প্রমাণ হিসেবে 1924 সালে বিজ্ঞানী ডি ব্রুগলি তার ডক্টরেটের যে থিসিস পেপার ছিল সেই থিসিসের মধ্যে উনি খুব দ্ব্যর্থভাবে উল্লেখ করেন যে ইলেকট্রন বা ওই জাতীয় কণিকার কণাধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্মেও বর্তমান, অর্থাৎ তাদের ডুয়েল নেচার আছে। এবং এটি প্রমাণিত হওয়ার পর এই মূল্যবান আবিষ্কারের জন্য 1929 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়, 5 বছর পরে। ওকে, তো বিজ্ঞানী ডি ব্রুগলি এই যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্মের উভয় ধর্মের যে অস্তিত্ব আছে সেই সম্পর্কে একটা গাণিতিক সমীকরণ প্রতিপাদন করেছেন। সেক্ষেত্রে উনি প্লাঙ্কের সমীকরণের সাহায্য নিয়েছেন এবং আইনস্টাইনের ভর শক্তি সম্পর্কে সাহায্য নিয়েছেন। একটা ফোটনের বা কোনো কিছু বস্তুর শক্তি বা আলোকরশ্মির শক্তি তো আমরা জানি E=h নিউ, যেখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক। তারপর আইনস্টাইনের ভর শক্তির মধ্যে যে সম্পর্কিত যে সূত্র আছে E=mc², এই সূত্রটি আমরা জানি, খুব ঐতিহাসিক একটা সূত্র। তো এই দুটো সূত্রকে সমান করে এক্ষেত্রে দেখা যাচ্ছে mc = h নিউ ভাগ c। আর mc হচ্ছে কিন্তু ভর এবং বেগ, এখানে c কিন্তু ফোটনের বেগ বোঝাচ্ছে। তো আমরা যদি এখানে যদি সির বলতে ভি দিই তাহলে বস্তুর বেগ হবে mv = h নিউ ভাগ c। এবং ভরবেগকে তো জানো মোমেন্টাম বলা হয়, তাহলে সেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে p = h নিউ ভাগ c বলতে পারি আমরা। ওকে, এরপর দেখো তাহলে p = আমরা h নিউ ভাগ c বলছি, আবার c সমান হচ্ছে নিউ ল্যামডা, যেটাকে আমরা আগে এসএসসিতে পড়তাম v = f ল্যামডা, অর্থাৎ তরঙ্গের বেগ সমান তরঙ্গের কম্পাঙ্ক f এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার গুণফলের সমান আর কি। v = f ল্যামডা ছিল। তো এক্ষেত্রে যেহেতু ফোটন সেই জন্য c সমান হচ্ছে নিউ ল্যামডা, এখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে সির মান যদি আমরা এখানে বসাই, ল্যামডা নিউ বসে, তাহলে নিউ কেটে যাবে, h ভাগ ল্যামডা হবে, অর্থাৎ p সমান পাচ্ছি আমরা h ভাগ ল্যামডা। তো ল্যামডা সমান আমরা পাচ্ছি কি h ভাগ p, এবং p সমান তো ভরবেগ, তাহলে h ভাগ mv। তাহলে এখানে দেখা যাচ্ছে কোনো একটি কণার বা কোনো একটি বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h ভাগ mv। h তো তোমার জানো প্লাঙ্কের ধ্রুবক, আর m হচ্ছে সেই বস্তুর ভর, আর v হচ্ছে তার বেগ। এখন এই সমীকরণ থেকে কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে, দেখো যে বস্তুর ভরের সঙ্গে তার তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো বস্তুর ভর যদি বড় হয় বা বস্তু যদি আকারে যদি বড় হয় তাহলে কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে কোনো বস্তুর ভর বা আকারে, কোনো বস্তুর ভর যত বেশি বা কোনো বস্তু আকারে যত বড়, তাহলে তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য তত ক্ষুদ্র হবে। এবং তরঙ্গ দৈর্ঘ্য এতটা ক্ষুদ্র হয়ে যায় যে বড় বস্তুর ক্ষেত্রে আর কি, তরঙ্গ দৈর্ঘ্য এতটা ক্ষুদ্র হয়ে যায় যে সেই তরঙ্গের অস্তিত্ব নেই বললেই চলে। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে কণার আকার, কোনো বস্তুর আকার যত ছোট হবে তার তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ বেশি পাওয়া যাবে, অর্থাৎ তার তরঙ্গ ধর্মটা তত বেশি থাকবে। ওকে, এখন এই যে লুই ডি ব্রুগলির যে সমীকরণ আমরা পেলাম ল্যামডা সমান h ভাগ mv, তো এই সমীকরণের সাহায্যে আমরা বোরের তত্ত্বের ব্যাখ্যা দিব। কিরকম ভাবে ল্যামডা সমান h ভাগ mv। তো আবার আমরা কিন্তু বিজ্ঞানী লুই ডি ব্রুগলি কিন্তু বলেছেন যে একটি কক্ষপথ, প্রথম কক্ষপথে ইলেকট্রনগুলো একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে, দ্বিতীয় কক্ষপথে দুইটি, তৃতীয় কক্ষপথে তিনটি, অর্থাৎ n সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে তারা কিন্তু পুরো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। বৃত্তাকার কক্ষপথের পরিধি কি? পরিধি হচ্ছে 2πr, আমরা জানি বৃত্তের পরিধি 2πr। তাহলে এখানে n দিলাম, এটা ব্যাসার্ধ বোঝাচ্ছে, n তম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের পরিধি, অর্থাৎ পুরো বৃত্তের বা পুরো বৃত্তাকার কক্ষপথের পরিধি জুড়ে একটা মাত্র বা n সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য আছে, n ল্যামডা। তাহলে এখান থেকে আমরা
ল্যামডার যদি মান বের করি, ল্যামডার মান কি হবে? টুয়াইস পাই আর ডিভাইডেড বাই এন। তাহলে এই ল্যামডার মানটা যদি আমরা এখানে বসাই, ল্যামডার মানটা যদি এখানে বসালে কিন্তু ফাইনালি এমভিআর সমান এনএইচ ভাগ 2 পাই পাওয়া যাবে। আর এমভিআর বলতে তোমরা তো জানোই যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এবং বিজ্ঞানী লুই ডি ব্রগলি কিন্তু বলেছিলেন যে কোনো একটি বৃত্তাকার কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ যে কোনো মান হতে পারে না, সেটা এইচ ভাগ টুয়াইস পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়, অর্থাৎ এনএইচ ভাগ 2 পাই হয়। তাহলে আমরা লুই ডি ব্রগলির সমীকরণটি যে আসলে সত্য সেটা কিন্তু প্রমাণ পেলাম, কারণ সেখান থেকে আমরা বোরের কৌণিক ভরবেগ সম্পর্কে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পাচ্ছি। ওকে, এখন এখানে ডি ব্রগলির সমীকরণে কিছু প্রয়োগ আছে, কিছু সীমাবদ্ধতা আছে, এগুলো একটাবার দেখলে বুঝতে পারবে। এখন আসা যাক হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখন ইলেকট্রনের যে কণাধর্ম আছে, কণাধর্ম জানতে হলে কিন্তু তাহলে তার অবস্থান খুব সঠিকভাবেই জানা উচিত। আবার ইলেকট্রনের যে তরঙ্গধর্ম আছে সেক্ষেত্রেও কিন্তু তার তরঙ্গধর্ম বুঝতে হলে অবশ্যই তার ভরবেগ জানা উচিত। তাহলে কোনো একটি ইলেকট্রনের সম্পর্কে ধারণা পেতে হলে, অর্থাৎ তার কণা এবং তরঙ্গধর্মের সম্পর্কে ধারণা পেতে হলে অবশ্যই তার অবস্থান এবং ভরবেগ আমাকে সঠিকভাবে জানতে হবে। তো বিজ্ঞানী হাইজেনবার্গ, জার্মান বিজ্ঞানী, 1927 সালে একটা পরীক্ষার মাধ্যমে তিনি বলেন যে এই যে ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র যে বস্তুগুলো আছে তাদের কণা এবং তরঙ্গধর্ম একই সাথে নিশ্চিত করা সম্ভব নয়, একই সাথে প্রমাণ করা সম্ভব নয়। অর্থাৎ ব্যাপারটা এমন যে ইলেকট্রনের মতো অতিশয় ক্ষুদ্র কণাগুলোর অবস্থান ও ভরবেগ একই সাথে নিরূপণ করা সম্ভব নয়। যদি আমরা তার কণাধর্ম বা অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করতে চাই তাহলে তার তরঙ্গধর্ম বা ভরবেগ নিশ্চয়তা ভুল থাকবে। আবার যদি ভরবেগ বা তরঙ্গধর্মের প্রমাণটা সূক্ষ্মভাবে করতে চাই তাহলে দেখা যাবে তার কণাধর্ম বা অবস্থান নির্ণয়ে ভুল থাকবে আর কি। তো এটি হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এবং তিনি সেটিকে গাণিতিকভাবে বলেছেন এমন করে যে অতিশয় ক্ষুদ্র কণার অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ণয় করা অসম্ভব আর কি। নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান ও ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা গুণফল প্লাঙ্ক ধ্রুবকের চেয়ে বড় বা সমান। তো অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা যদি ডেল্টা এক্স হয় এবং ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা যদি ডেল্টা পি হয় তাহলে তাদের গুণফল কি হবে? প্লাঙ্কের ধ্রুবকের চেয়ে বড় বা সমান। তাহলে এরকম হবে। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে এইচ ভাগ 4 পাই ইউজ করা হয় বা এইচ ভাগ 2 ইউজ করা হয়, যদি ইচ্ছা যাও। তাহলে ভরবেগ নির্ণয়, অবস্থান নির্ণয় অনিশ্চয়তা এবং ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা এদের গুণফলের মান প্লাঙ্কের ধ্রুবকের চেয়ে বড় অথবা তার সমান হবে। ওকে, এখন এখানে কিছু আলোচনা আছে, দেখলে তোমরা বুঝতে পারবে যে অবস্থান নির্ণয় অনিশ্চয়তা ডেল্টা এক্স যত কম হবে ডেল্টা পির মান তত সুন্দর হবে, অর্থাৎ একটা ব্যস্তানুপাতিক। কারণ একটু আগে আমরা দেখলাম ডেল্টা এক্স ইন্টু ডেল্টা বি সমান এইচ, আর আমি যদি এটাকে নিচে নিয়ে আসি তাহলে ডেল্টা পি নিচে চলে আসবে, ডেল্টা এক্স সমান কিন্তু আমি ডেল্টা পি পাবো। তার মানে ডেল্টা পির সঙ্গে ডেল্টা এক্সের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা যদি কম হয়, অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কম মানে কি? নিশ্চয়তা বেশি। তাহলে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা বা অবস্থান নির্ণয় যদি সঠিকভাবে করতে পারি, অর্থাৎ এই মানটা যদি সঠিকভাবে বের করা যায় তাহলে এই মানটি সঠিকভাবে বের করা যাবে না। ব্যাপারটা এমন। তাহলে একটির মান বেশি হলে একটির মান কম হচ্ছে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা যদি বেশি হয় তাহলে ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা কম হবে বা নিশ্চয়তা বেশি হবে। ওকে, এখন ইলেকট্রন যেহেতু ত্রিমাত্রিক কক্ষপথে আবর্তন করে, তো কার্তেসীয় স্থানাঙ্ক অনুসারে যদি আমরা এই সমীকরণটাকে এক্স অক্ষ বরাবর পি, ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর লিখতে চাই, তাহলে ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এক্স অক্ষ বরাবর এরকম হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর আমরা এভাবে লিখতে পারি এবং জেড অক্ষ বরাবর এভাবে লিখতে পারি। আবার ডেল্টা পি সমান যেহেতু ভর ইন্টু বেগ, তাহলে ভরের সঙ্গে বেগ গুণ করছি, তাহলে ভর তো স্কেলার, সেটাকে তার ভর তো পরিবর্তন হয় না, তাহলে ভরটাকে আমি আলাদা করে রাখলাম, ডেল্টা ভি রাখলাম, বেগে পরিবর্তন হতে পারে। তাহলে এইভাবে আমরা ফাইনালি এভাবে লিখতে পারি।
ওকে, আর যদি অবস্থান এবং ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা বলতে যদি আমরা শক্তি ও সময় নির্ণয় করতে চাই তাহলে সমীকরণটি এমন হবে। যা হোক, তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক যে প্রমাণটি আছে সেটি আমরা একটু দেখি। মনে করো একটা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, যার হচ্ছে লেন্সটা এখানে, আমরা এর উপর থেকে তাকাচ্ছি। মনে করো এখানে চোখ আছে, এখানে হচ্ছে আই বা স্পেকটেটর দেখছে, দর্শক যে সে এখানে চোখ দিয়ে দেখছে, এবং এই অনুবীক্ষণ যন্ত্রের লেন্সের নিচ দিয়ে মনে করো একটি ইলেকট্রন পাস করছে আর কি, এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে, ধরো এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে, আর এটি হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, তাহলে এখন কোনো একটা সময় পি বিন্দুতে যদি ইলেকট্রনটাকে দৃষ্টিগোচর হয়, অর্থাৎ লেন্সটা তো এরকম বৃত্তাকার হবে, তো লেন্সের এই দুটি অ্যাঙ্গেলের মাঝ বরাবর কিন্তু দর্শকের চোখে সেটা ধরা পড়বে। আচ্ছা, যদি ধরা পড়ে তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, যে অনিশ্চয়তা নীতি প্রমাণ করার জন্য ক্ষুদ্র বস্তুটি একটি ইলেকট্রন এবং একে অবলোকন করতে অর্থাৎ দৃষ্টিগোচর করতে একটি শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের দৃষ্টিপথে ইলেকট্রনটিকে এনে পরীক্ষাগার চালাতে হবে। ধরা যাক পি কোনো এক বিশেষ মুহূর্তে ইলেকট্রনটির অবস্থান নির্দেশ করে, তাহলে পি বিন্দুতে কোনো একটা সময় ধরলাম ইলেকট্রনটি আছে। ওকে, ইলেকট্রনটি তখনই অনুবীক্ষণ যন্ত্রের দৃষ্টিগোচর হবে যখন এর পতিত একটি ফোটন বিচ্ছিন্ন হয়ে অনুবীক্ষণ যন্ত্রে ছিদ্রপথে অর্থাৎ কোণের মধ্যে প্রবেশ করবে। তার মানে ইলেকট্রনটি তখনই দৃষ্টিগোচর হবে যখন ইলেকট্রন থেকে একটা ফোটন এসে এই লেন্সের উপর পড়বে এবং সেই লেন্স থেকে একটা কোণে যা হোক, তাহলে আমরা কি করছি যে এটা একটা লেন্স অনুবীক্ষণ যন্ত্রে, তার উপর থেকে দেখা হচ্ছে। তাহলে মনে করছি যে কোনো একটা সময় পি বিন্দুতে একটা ইলেকট্রন আছে এবং ইলেকট্রনটি তখনই দৃষ্টিগোচর হবে যখন এই ইলেকট্রন থেকে একটা রশ্মি এসে, আমরা তো জানি যে কোনো একটা বস্তু থেকে কোনো বস্তু আমাদের চোখে তখনই ধরা পড়ে যখন ওই বস্তুটি থেকে রশ্মি এসে আমাদের চোখে পড়ে এবং সেই রশ্মি প্রতিবিম্ব আমাদের মস্তিষ্কে গঠিত হয়। তাহলে ইলেকট্রন থেকে একটা ফোটন এসে এই অনুবীক্ষণ যন্ত্রের লেন্সে পড়বে এবং সেখান থেকে আমাদের চোখে এসে দৃষ্টিগোচর হবে, এবং যে ফোটনটি এই ইলেকট্রন থেকে এসে এই লেন্সের উপর পতিত হলো সেই ফোটনের ফ্রিকোয়েন্সি যদি কম্পাঙ্ক যদি নিউ হয় এবং তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে আমরা ল্যামডা সমান পাচ্ছি বা তরঙ্গ দৈর্ঘ্য সমান পাচ্ছি সি ভাগ নিউ। এগুলো তো ফর্মুলা তো জানোই, ডি ব্রগলির সমীকরণ অনুসারে ল্যামডা সমান এইচ ভাগ এম ভি হবে। এখন এদেরকে যদি আমরা সমান করে লিখি, অর্থাৎ আমরা যদি এখান থেকে লিখি যে এইচ ভাগ দুটো সমীকরণ যদি সমান করি তাহলে আমরা এরকম পাবো, সি ভাগ নিউ পাবো। ওকে, তাহলে এরকম আমরা পাচ্ছি এমবির পরিবর্তে পি লেখা হয়েছে, তাহলে পি সমান পাচ্ছি এইচ নিউ ভাগ সি, এটা হচ্ছে ভরবেগ, পিটা হচ্ছে ভরবেগ। ওকে, তাহলে ফোটনটি আমাদের বিচ্ছিন্ন হচ্ছে কিভাবে, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষ বরাবর ফোটন ইলেকট্রন থেকে যে ফোটনটি এসে লেন্সের উপর পড়ছে সেটা আমাদের চোখে দৃষ্টিগোচর হচ্ছে। ওকে, এখন যদি ফোটনটি বিচ্ছিন্ন হয়ে ওয়াই অক্ষে থিটা কোণ উৎপন্ন করে, এই থিটা কোণ দেখানো হয়েছে, ওয়াই অক্ষের সাপেক্ষে এখানে থিটা কোণ, ওয়াই অক্ষের সাপেক্ষে থিটা কোণ, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এটা হচ্ছে আলফা কোণে, এটা ধরা হয়েছে, এক্স অক্ষের সাপেক্ষে আলফা কোণে আছে আর ওয়াই অক্ষের সাপেক্ষে থিটা কোণে আছে। এখন তাহলে কি বলা হয়েছে যে যদি ফোটনটি বিচ্ছিন্ন হয়ে ওয়াই অক্ষে থিটা কোণ উৎপন্ন করে তবে ইলেকট্রনটি এক্স অক্ষ বরাবর ভরবেগের উপাংশটা হবে এইচ নিউ ভাগ সি 1 মাইনাস কস থিটা। ওকে, এখন থিটা আমাদের, তাহলে আমরা ভরবেগের উপাংশ কোনটি পাইলাম, এক্স অক্ষ বরাবর ইলেকট্রনের যে ফোটন বিচ্ছিন্ন হলো সেই ফোটনের এক্স অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে এইচ নিউ ভাগ সি, ভরবেগের উপাংশ 1 মাইনাস কস থিটা। এখন থিটা এর মান দেখো, থিটা এর মান কতটুকু, এতটুকু জুড়ে আর কি, এতটুকু জুড়ে হচ্ছে থিটা। তাহলে সেটা হচ্ছে আমরা এই পুরোটুকু হচ্ছে 90 ডিগ্রি, খেয়াল করো আমি একটু দেখাচ্ছি, এই পুরোটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি এতটুকু বাদ দিই অর্থাৎ 90 মাইনাস আলফা করি, 90 ডিগ্রি আলফা মাইনাস আলফা মানে কিন্তু এই থিটা, এইটুকু জায়গা, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা।
এই পুরোটুকু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে পুরোটা 90 ডিগ্রি, সেখান থেকে আলফাটা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে আমি পাবো 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এই 90 ডিগ্রি মাইনাস আলফা হচ্ছে 8। ওকে, তাহলে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি প্লাস আলফা। যাও, তাহলে থিটার মান 90 ডিগ্রি মাইনাস আলফা এবং 90 ডিগ্রি প্লাস আলফার মধ্যস্থ যে কোনো মানের জন্য ইলেকট্রনটি নির্ণয় করা যায়। তার মানে ওই লেন্সের মধ্য দিয়ে কোনো একটি ইলেকট্রন থেকে কোনো ফোটন বিচ্ছুরিত হয়ে আমাদের চোখে ধরা পড়লে কিন্তু আমরা ইলেকট্রনটি দেখতে পাবো। তাহলে এখন আমরা এই থিটার দুইটা কোণের উপর ভিত্তি করে ভরবেগ রূপাংশটি লিখেছি। দেখো এই নিউ ভাগ সি 1 মাইনাস কস, একবার 90 ডিগ্রি মাইনাস আলফা, একবার 90 ডিগ্রি প্লাস আলফা। আর 90 ডিগ্রি মাইনাস আলফা এটা কিন্তু দেখো এটুকু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে এখানে যে আবার পিছনে আসা হচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু প্রথম চতুর্ভাগে আছে এবং প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই পজিটিভ। সব ট্রাইগোনোমেট্রিক যে ইয়েগুলো আছে, টার্মগুলো আছে, সাইন, কস, কোসেক, কট, ট্যান, সেক, সবগুলো কিন্তু প্রথম চতুর্ভাগে কিন্তু পজিটিভ। তাহলে কস 90 ডিগ্রি, এখানে কিন্তু পাই ভাগ 2 যে আছে এটা কিন্তু বিজোড় আছে। এই 90 ডিগ্রি মানে কি 1 ইন্টু পাই ভাগ 2, তার মানে এখানে পাই ভাগ 2 কিন্তু বিজোড় গুণিতক আছে। বিজোড় গুণিতক হলে তো ট্রাইগোনোমেট্রিক রাশিগুলো চেঞ্জ হয়ে যায়, কস হয়ে যায় সাইন, ট্যান হয়ে যায় কট, এরকম তো আমরা জানি, কোসেক হয়ে যায় সেক। তাহলে কসটা হয়ে যাবে সাইন, এবং এই 90 ডিগ্রি মাইনাস আলফা যেহেতু প্রথম চতুর্ভাগে এবং প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, সেই জন্য এখানে যা আছে তাই থাকবে, অর্থাৎ এইচ নিউ ভাগ সি সমান 1 মাইনাস সাইন আলফা। এখন এখানে কস 90 ডিগ্রি প্লাস আলফা, 90 ডিগ্রি প্লাস আলফা মানে কি 90 ডিগ্রি তারপর আলফা, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ, এবং দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু শুধুমাত্র সাইন আর কোসেক, আমি আবারও বলছি দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন ও কোসেক পজিটিভ, বাকি সবাই কিন্তু নেগেটিভ। তো আমাদের এখানে আছে কে কস আছে, কস, তাহলে কসটা নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং কস হয়ে যাবে সাইন, সেজন্য এখানে 1 প্লাস সাইন আলফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে দুইটা ভরবেগের পার্থক্য হলো, এই কারণে এটাকে ভরবেগ অনিশ্চয়তা ধরা হয়েছে ডেল্টা পি। তাহলে আমরা ভরবেগ অনিশ্চয়তা হচ্ছে এই দুটোকে বিয়োগ করে লিখে আমরা এই মানটি পেলাম। এখন কোনো একটি লেন্সে যদি কোনো ইলেকট্রন দৃষ্টিগোচর হয় আলফা কোণে এবং ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা ডেল্টা এক্স হয়, এবং যে আলো ইলেকট্রনটিকে আলোকিত করে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়, তবে আলোকবিদ্যার রেয়ালের সূত্র অনুসারে ডেল্টা এক্স সমান হচ্ছে ল্যামডা ভাগ 2 সাইন আলফা। এটা হচ্ছে একটা সূত্র, এটা মনে রাখতে হবে। তো ল্যামডা সমান আমরা কী জানি, সি ভাগ নিউ লিখলাম। তাহলে এই দুটোকে যদি গুণ করি, এখানে আছে ডেল্টা পি আর এখানে হচ্ছে ডেল্টা এক্স, এবং এই দুটো রাশিকে যদি গুণ করি তাহলে সেখান থেকে দেখছি আমরা সেটা এইচের সমান হচ্ছে, অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবকের সমান হচ্ছে, যেটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপ। তাহলে এই গেল আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো তোমাদের এই চ্যাপ্টারে আজকে থেকেই চ্যাপ্টার শেষ হয়ে গেল। এরপর কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো তোমরা এমনিতে নিজেরা দেখলেও বুঝতে পারবে আশা করি। তো আমরা আগামী দিন থেকে ইনশাল্লাহ শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ বা দ্বিতীয় যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি শুরু করব। তো সেই পর্যন্ত তোমার সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।